আজকে আমরা শিখব জৈব রসায়নের সমানতা নিয়ে। মূলত সমানতা জিনিসটা যদি আমরা না জানি জৈব রসায়নের জন্য, তাহলে আমরা আসলে জৈব রসায়নটাই ঠিকমতো বুঝবো না। জৈব রসায়ন বুঝতে গেলে যে বেসিক জিনিসগুলো আমাদের প্রথমে জানতে হয়, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সমানতা। সুতরাং সমানতা ছাড়া আসলে জৈব রসায়নটাকে কল্পনাই করতে পারবো না, মানে এটা ঠিকমতো বোঝা যাবে না। ঠিক আছে, তো পুরো ক্লাসটিতে আজকে থাকবে সমানতা বিষয়ে সম্পূর্ণ ধারণা, সমানতা কী জিনিস, সমানতা কত প্রকার, এবং সেটা এক্সাম্পল দিয়ে আমরা পুরো ক্লাসে আজকে দেখব এবং পুরো ব্যাখ্যাটা থাকবে এখানে। তো প্রথমত আমরা একটু দেখে নেই সমানতা আসলে কী জিনিস। সমানতা হচ্ছে যাদের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। আরেকটু যদি ইনক্লুড করা যায় তাহলে গাঠনিক সংকেত এবং ত্রিমাত্রিক বিন্যাস যাদের ভিন্ন হবে তাদেরকে আমরা বলবো কি সমাণু। তাহলে একটু ক্লিয়ারলি দেখি কি বলা যায়। যে সকল যৌগ যৌগের কী দাঁড়াচ্ছে, যেই সকল যৌগ যৌগের আণবিক সংকেত এক ও অভিন্ন। তাহলে আমরা কি বুঝলাম, আণবিক সংকেত এক ও অভিন্ন, কিন্তু এই যে গাঠনিক সংকেত ভিন্ন। গাঠনিক সংকেত ভিন্ন এবং আরেকটু কথা আছে ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে ভৌত রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায়, তাদেরকে আমরা কি বলি সমাণু বলি, এবং সেই বিশেষ ধর্মটাকে বলা হয় সমানতা। তাহলে কি দাঁড়ালো যে আণবিক সংকেত একই হতে হবে। কি দাঁড়ালো, আণবিক সংকেত একই হইতে হবে। ঠিক আছে, আণবিক সংকেত একই হবে কিন্তু তাদের মধ্যে কি দেখাবে, গাঠনিক সংকেত ভিন্ন হয়ে যাবে। ওকে, তো এই সমানতা আসলে দুই প্রকার। সমানতা মূলত দুই প্রকার, একটাকে আমরা বলি গাঠনিক সমানতা, আর একটা হচ্ছে আমাদের স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা। গাঠনিক সমানতা বা পাঁচ ভাগে বিভক্ত একটা চেইন সমানতা, তারপরে হচ্ছে অবস্থান সমানতা, তারপরে কার্যকরীমূলক সমানতা, তারপরে হচ্ছে ম্যাটামরিজম, তারপরে টটোমারিজম। আবার স্টেরিও সমানতা দুই রকমের, একটা জ্যামিতিক সমানতা আর একটা হচ্ছে কি আলোক সক্রিয় সমানতা। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো, সমানতা হচ্ছে যাদের আণবিক সংকেত একই এবং গাঠনিক সংকেত ভিন্ন অথবা ত্রিমাত্রিক বিন্যাসে ভিন্ন, তারা হচ্ছে সমাণু, এবং এদের বিশেষ ধর্মটাকে আমরা বলি কি সমানতা। ওকে, তাহলে সমানতার প্রকারভেদ অনুসারে প্রথম যেটা আসে সেটা হচ্ছে সেইন সমানতা। সেইন সমানতা আসলে কি, সেইন মানে বাংলায় বলা হয় শাখা। সেইন মানে কি শাখা। তাহলে যেখানে শাখার ভিন্নতা ঘটবে সেইখানে যে দুটোর মধ্যে অথবা যে দুটোর মধ্যে শাখার ভিন্নতা ঘটবে সেখানে আমাদের কি হবে, সেইন সমানতা তৈরি হবে। আমরা যদি একটু এক্সাম্পল দেখি তাহলে দেখা গেল এই যে এই যৌগটা, এটা 5 কার্বনের একটা অ্যালকেন যৌগ। কত কার্বনের, 5 কার্বনের। হ্যাঁ, এই যৌগটার নাম কি প্যান্টেন। এটা মনে হয় আমরা সবাই জানি এটা একটা প্যান্টেন যৌগ, এটা হচ্ছে একটা কি 5 কার্বনের অ্যালকেন যৌগ। ওকে, তো আমরা যদি তার আণবিক সংকেত লিখতে চাই তাহলে কি লিখব, কার্বন 5টা তার মানে C5। কার্বন যেহেতু 5টা আমরা কি লিখব C5। আর হাইড্রোজেন কয়টা আছে একটু খেয়াল করো, হাইড্রোজেন 6, 6 6 12টা আছে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন টোটাল হচ্ছে 12টা। তাহলে এটার আণবিক সংকেত হচ্ছে কি C5H12। ঠিক আছে, C5H12। আচ্ছা, এই যৌগটার নাম হচ্ছে প্যান্টেন। আমরা এই প্যান্টেন যৌগটাকে একটু চেঞ্জ করে আমরা এখানে লিখলাম যে CH3CH2CS CH3, আর এই যে একটা দিলাম এইটা হচ্ছে একটা পার্শ্ব শিকল। এটার নাম হচ্ছে কি মিথাইল। তখন এই যৌগটার নাম হয়ে যায় কি দেখো, 2 মিথাইল বিউটেন। নাম হয়ে যাচ্ছে কি 2 মিথাইল বিউটেন, কারণ 1 2 দ্বিতীয় পজিশনে, এই যে 2 নম্বর পজিশনে মানে দ্বিতীয় কার্বনে কি আছে, মিথাইল আছে, সে কারণে এই যৌগের নাম হয়ে গেছে কি 2 মিথাইল বিউটেন। আচ্ছা, 2 মিথাইল বিউটেনের আমি একটু আণবিক সংকেত যদি খেয়াল করি তাহলে কার্বন আছে টোটাল, এই যে দেখো টোটাল কার্বন ঠিকই 5টা, এবং হাইড্রোজেন গণ্য দেখা যাচ্ছে 12টা। তাহলে প্যান্টেন এবং 2 মিথাইল বিউটেন এ দুটো যৌগের আণবিক সংকেত C5H12। হ্যাঁ, এই যে C5H12, কিন্তু গাঠনিক সংকেত কি এক না, কারণ এটা হচ্ছে একটা 5 কার্বনের যৌগ, আর এটা হচ্ছে একটা 4 কার্বনের যৌগ।
ঠিক আছে, এটা 4 কার্বনের যৌগ, এটা 5 কার্বনের যৌগ। এখানে একটা পার্শ্ব শিকল আছে, এখানে কোনো পার্শ্ব শিকল নাই, সুতরাং এই দুটো যৌগ কখনো এক না। এবং এই যৌগটার নাম হচ্ছে পেন্টেন, আর এই যৌগটার নাম হচ্ছে 2 মিথাইল বিউটেন। ঠিক আছে, তাহলে এটা একটা বিউটেনের যৌগ, এটা হচ্ছে একটা পেন্টেনের যৌগ। সুতরাং এই দুটো যৌগ ভিন্ন। কোথায় থেকে আমরা দেখলাম? তার স্ট্রাকচার তৈরি করে, স্ট্রাকচার হচ্ছে এগুলা, হ্যাঁ, তার গঠন তৈরি করে আমরা দেখলাম যে এই দুটো যৌগ হচ্ছে ভিন্ন। কিন্তু যখন তার আণবিক সংকেত নিলাম তখন দেখা গেল যে যৌগগুলো আসলে ভিন্ন না, কারণ আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেতে ভিন্ন। তার মানে এরা হচ্ছে একে অপরের সমাণু, এবং এই সমাণুগুলোকে বলা হয় সেইন সমাণু। কেন? কারণ সেইনের ভিন্নতা ছিল, এটা 5 কার্বনের চেইন আর এটা হচ্ছে কি একটা 4 কার্বনের চেইন। ঠিক আছে, এটা 5 কার্বনের আর এটা হচ্ছে কি 4 কার্বনের চেইন। এই যে চেইনের ভিন্নতা হয়েছে সেই কারণে এদেরকে বলা হয় কি চেইন সমানতা। এবার দেখো এখানে দ্বিতীয় যেই শ্রেণীটা ছিল সেটা হচ্ছে কি অবস্থান সমানতা। অবস্থান সমানতা মানে হচ্ছে এখানে অবস্থানের পরিবর্তন ঘটবে কার? কার্যকরী মূলকের। কার অবস্থানের পরিবর্তন? কার্যকরী মূলকের। ঠিক আছে, তো আমরা একটু খেয়াল করি, এখানে একটা এক্সাম্পল খেয়াল করলাম, এটা হচ্ছে CH3CS ডাবল বন্ড CH3। এটা এই যে দ্বিবন্ধন আছে এখানে, দ্বিবন্ধন থেকে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে একটা অ্যালকিন, কারণ অ্যালকিনের কার্যকরী মূলকই হচ্ছে কি দ্বিবন্ধন। হ্যাঁ, কার্বন কার্বন দ্বিবন্ধন হচ্ছে অ্যালকিনের কার্যকরী মূলক। ওকে, সুতরাং এটা একটা অ্যালকিনের যৌগ, এবং এটা কত কার্বনের যৌগ? এটা হচ্ছে 4 কার্বনের যৌগ, 1 2 3 4, তার মানে এটা একটা 4 কার্বনের অ্যালকিন যৌগ। ওকে, তো এই যৌগটার নাম কি? এটা দ্বিতীয় কার্বনে দ্বিবন্ধন আছে, কার্যকরী মূলকটা কোথায় আছে? দ্বিতীয় কার্বনে আছে, সুতরাং এটা হচ্ছে বিউটিন 2। ঠিক আছে, অথবা বিউ 2 ইন আমরা এটাকে বলতে পারি। আচ্ছা, একটু খেয়াল করো, এই যৌগে পরবর্তীতে আমরা যে আরেকটা যৌগ লিখলাম, এখানে দ্বিবন্ধনটা হচ্ছে প্রথম কার্বনে, এই যে একদম প্রথম কার্বনে দ্বিবন্ধন চলে আসছে, কিন্তু এখানে দ্বিবন্ধনটা ছিল দ্বিতীয় কার্বনে। তো এরা হচ্ছে দুটো একে অপরের সমাণু। কেন? কারণ এই যে তাদের দ্বিবন্ধন মানে কি এই কার্যকরী মূলক, কার্যকরী মূলকের এখানে ভিন্নতা ঘটছে, মানে কার্যকরী মূলকের অবস্থানের পরিবর্তন ঘটছে, সেই কারণে আরও স্পেসিফিক্যালি সেটা হচ্ছে কি একটা অবস্থান সমাণু। তাহলে খেয়াল করো, কার্যকরী মূলকের অবস্থানের পরিবর্তন, এই জায়গাটা একটু ভালো করে মনে রাখতে হবে, কারণ পরবর্তীতে আমরা আবার কার্যকরীমূলক সমানতা পড়ব। তো এই দুটো সমানতার মধ্যে পার্থক্য হচ্ছে এখানে কার্যকরীমূলকের অবস্থানের পরিবর্তন ঘটবে। ঠিক আছে, ওকে, তো এই যৌগটা আবার যদি আণবিক সংকেত বের করো, এটা হচ্ছে একটা 4 কার্বনের যৌগ C4, এবং হাইড্রোজেন আছে এখানে 8টা, সেম এটাও 4 কার্বনের যৌগ C4, হাইড্রোজেন আছে 8টা, তার মানে তাদের আণবিক সংকেত একই কিন্তু তাদের গাঠনিক সংকেত ভিন্ন, কারণ তাদের দ্বিবন্ধনের অবস্থান একই জায়গায় নেই, সুতরাং এটা হচ্ছে অবস্থান সমানতা। এবার আমরা আসবো কার্যকরীমূলক সমানতার মধ্যে। কার্যকরীমূলক সমানতাটা একটু খেয়াল করো, এখানে আমাদের একটা যৌগ আমরা লিখলাম, এই যৌগতে একটা কি আছে? OS আছে কার্যকরীমূলক। এই যে কার্যকরীমূলক কি আছে? OS আছে। OS কার্যকরীমূলক থাকা মানে হচ্ছে সেই যৌগটা হচ্ছে কি অ্যালকোহলের যৌগ। কার যৌগ এটা? অ্যালকোহলের যৌগ এটা। সুতরাং এই যৌগটা হচ্ছে অ্যালকোহলের যৌগ, এবং এটা 2 কার্বনের অ্যালকোহল। এই যে 1 নম্বর কার্বন 2 নম্বর কার্বন, 2 নম্বর কার্বনের অ্যালকোহল মানে হচ্ছে এটার নাম হয়ে যাবে কি ইথানল। হ্যাঁ, 2 কার্বনের অ্যালকোহলের নাম হচ্ছে ইথানল। ওকে, এখানে আবার আমরা আরেকটা যৌগ দেখলাম, সেইটাও কিন্তু 2 কার্বনের যৌগ, যে একটা কার্বন 2টা কার্বন, কিন্তু এখানে মাঝখানে একটা অক্সিজেন দ্বারা 2টা কার্বন কানেক্টেড আছে। যখন এই যে অক্সিজেন পরমাণু দুই পাশে 2টা অ্যালকাইল গ্রুপের সাথে কানেক্টেড থাকে, তখন তাদেরকে বলা হয় ইথার। তাহলে এইটা কার কার্যকরীমূলক? এটা হচ্ছে কি ইথারের কার্যকরীমূলক। উপরেরটা ছিল অ্যালকোহলের কার্যকরীমূলক, নিচেরটা হচ্ছে ইথারের কার্যকরীমূলক। আমরা যদি তাদের আণবিক সংকেত একটু খেয়াল করি, কার্বন কয়টা আছে? 2টো। ঠিক আছে, হাইড্রোজেন কয়টা আছে? মোট 6টা। এই যে 3 2 5 1 6, আর একটা অক্সিজেন আছে। আবার এখানেও সেম, কার্বন 2টা, হাইড্রোজেন 6টা, আর একটা অক্সিজেন, তার মানে তাদের আণবিক সংকেত একই। ঠিক আছে, তাহলে আণবিক সংকেত একই কিন্তু তাদের কার্যকরী মূলকটা ভিন্ন হয়ে গেছে। এটা ছিল অ্যালকোহলের কার্যকরী মূলক, আর এটা হয়ে গেছে কি ইথারের কার্যকরী মূলক। তাহলে এখানে কি হয়ে গেল? এখানে কার্যকরী মূলকটি চেঞ্জ হয়ে গেল। তাহলে কার্যকরী মূলকটি কি হয়ে গেল? ভিন্ন হয়ে গেল।
ঠিক আছে, যেখানে কার্যকরী মূলকের ভিন্নতা ঘটে, মানে যে দুটো সমানুর মধ্যে কার্যকরী মূলকের ভিন্নতা ঘটে তাদেরকে বলা হয় কার্যকরী মূলক সমানতা। আর এখানে কি ছিল, কার্যকরী মূলকের অবস্থানের পরিবর্তন ঘটবে, কার্যকরী মূলকটির পরিবর্তন হবে না, শুধুমাত্র তার অবস্থানের পরিবর্তন ঘটবে। আর এখানে হচ্ছে কার্যকরী মূলকটি চেঞ্জ হয়ে যাবে, কি হয়ে গেছে, একটা অ্যালকোহল থেকে আরেকটা ইথারে চলে গেছে, সেই কারণে এদেরকে আমরা বলি কার্যকরী মূলক সমানতা। ওকে, তারপর একটু নিচের দিকে নামি, এটা হচ্ছে কি মেটামারিজম, এটা ঘাটনিক সমানতার 4 নাম্বার। মেটামারিজম। মেটামারিজম খুবই সহজ জিনিস, আমরা একটু মেটামারিজমের ক্ষেত্রে কার্যকরী মূলকটা ফলো করব। এখানে একটা ইথারের কার্যকরী মূলক দেওয়া আছে, আর ইথারের বাম পাশে 1 কার্বনের একটা মিথাইল দেওয়া আছে, ঠিক আছে, কত কার্বন, 1 কার্বন। কিন্তু ডান পাশে দেওয়া আছে 3 কার্বন, ডান পাশে দেওয়া আছে কত, 3 কার্বন। আবার এখানে নিচেরটার দিকে যদি দেখি তাহলে এইটা তার কার্যকরী মূলক, এই কার্যকরী মূলকের বাম পাশে আছে কত, 2 কার্বন, এবং ডান পাশে আছে কি 2 কার্বন, ডান পাশেও আছে 2 কার্বন। তাহলে কি দাঁড়ালো, একটা কার্যকরী মূলকের বাম পাশে 1 কার্বন আর ডান পাশে 3 কার্বন, আবার অপর কার্যকরী মূলকের বাম পাশে 2 কার্বন, ডান পাশেও 2 কার্বন, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো, কার্যকরী মূলকের উভয় পাশে, আবারও দেখো, কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন পরমাণুর ভিন্নতা ঘটছে, ঠিক আছে। এখানে 1টা কার্বন ছিল, এখানে 3টা কার্বন ছিল, কিন্তু পরের যুগে দেখা গেল 2 পাশেই 2টো করে কার্বন হয়ে গেছে। তার মানে কার্বন পরমাণুর ভিন্নতা যেখানে ঘটে, আবারও বলি, কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন পরমাণুর ভিন্নতা যখন ঘটবে তখন তাদেরকে বলা হবে মেটামারিজম, ঠিক আছে। তারপরে আমরা একটু আসি টটোমারিজম। টটোমারিজম একটু ডিফারেন্ট জিনিস, কারণ এখানে কার্বন সংখ্যার ভিন্নতা ঘটা বা এখানে কার্যকরী মূলকটির পরিবর্তন ঘটা, এইভাবে আমরা এটাকে বলি না। টটোমারিজম হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত ঘটনা। কি ঘটনা, একটা স্বতঃস্ফূর্ত ঘটনা। হ্যাঁ, টটোমারিজম হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত ঘটনা, মানে এটা অটোমেটিক্যালি হয়। হ্যাঁ, টটোমারিজম কি হয়, অটোমেটিক্যালি হয়। প্রথম যৌগটার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, এটা CH3CO CH3, মানে এটা আসলে একটা প্রোপানন যৌগ, কারণ এই যে C ডাবল বন্ড অক্সিজেন, এটা হচ্ছে কিটোনের কার্যকরী মূলক, কারণ এই পাশেও একটা অ্যালকাইল গ্রুপ, এই পাশেও একটা অ্যালকাইল গ্রুপ আছে, সুতরাং এটা একটা কিটোন, সেই কারণে 3 কার্বনের কিটোনের নাম হয়ে গেছে কি আমাদের প্রোপানন। কিন্তু অপর যৌগটার দিকে একটু খেয়াল করো, এইটা কিন্তু আর কিটোন নাই, এখানে এটা হয়ে গেছে কি OS, মানে কি অ্যালকোহল, সুতরাং এটা অ্যালকোহলের অল আমরা বলি, অ্যালকোহলের যৌগ। এইখানে আবার একটা দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন মানে কি ইন, মানে কি অ্যালকিন, অ্যালকিন যৌগ, সেই কারণে দ্বিবন্ধন মানে হচ্ছে ইন। তাহলে এখানে ইন আর অল, এই কারণে এটাকে আবার ইনল যৌগও বলা হয়। হ্যাঁ, একই সাথে ইন এবং অল পাওয়া যাচ্ছে, মানে অ্যালকিন এবং অ্যালকোহল থাকলে এটাকে আবার ইনল যৌগও বলা হয়। এবং এই যৌগের নাম হচ্ছে প্রোপিন টু অল। তো এই যৌগটা হচ্ছে এই যৌগেরই সমাণু। হ্যাঁ, কারণ এই দুটোর আণবিক সংকেত এক, কিন্তু তাদের কি ঘাটনিক সংকেতে ভিন্নতা তৈরি হয়েছে। আচ্ছা, তো এটা কিভাবে হয়, এটা হয় এখানে এই হাইড্রোজেনটা এইখানে দ্বিবন্ধন করে, এই হাইড্রোজেনটা কি করে, এই কার্বনের সাথে, এই যে এই কার্বনের সাথে দ্বিবন্ধনটা হয় কিভাবে, হাইড্রোজেনটা বের হয়ে যাওয়ার মাধ্যমে, সরি হাইড্রোজেনটা না, এই কার্বনটা কি করে, এই কার্বনের সাথে একটা দ্বিবন্ধন ঘটে, আর পরবর্তীতে এই হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে এসে যে OS তৈরি করে ফেলে, ঠিক আছে। এইটা একটা স্বতঃস্ফূর্ত ঘটনা ঘটে, এই জন্য এটাকে আবার বলা হয় কি গতিশীল, এটাকে আবার বলা হয় কি গতিশীল কার্যকরীমূলক সমানতা, ঠিক আছে। তাহলে এই জায়গাটা একটু মনে রাখতে হবে, গতিশীল মানে হচ্ছে টটোমারিজম, টটোমারিজম হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত ঘটনা, মানে এটা নিজেদের মধ্যে পুনর্বিন্যাসের মাধ্যমে হয়। তাহলে আরেকটা ওয়ার্ডও আমরা লিখতে পারি যে কোথাও যদি নিজেদের মধ্যে পুনর্বিন্যাস ঘটে, হ্যাঁ, তারা নিজেদের মধ্যে পুনর্বিন্যাস করার মাধ্যমে করে, তাহলে সেটা হয়ে যাবে কি টটোমারিজম। তাহলে আমরা 5 রকমের সমানতা দেখলাম। একটা সেইন সমানতা, যেটা কি ছিল সেইনের ভিন্নতার কারণে। তারপরে ছিল কি অবস্থান সমানতা, যেটা কার্যকরী
মূলকের অবস্থানের ভিন্নতার মাধ্যমে। এখন পড়লাম কি আমরা, তারপরে কি কার্যকরী মূলক সমতা, যেখানে কার্যকরী মূলকটিরই চেঞ্জ হয়ে যাবে, মূলকটি আর একই থাকবে না। তারপরে মেটামারিজম পড়লাম, কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে। তারপরে পড়লাম টটোমারিজম, যেটা একটা স্বতঃস্ফূর্ত ঘটনা এবং সেটাকে আমরা গতিশীল কার্যকরী মূলক সমানতা বলি, অথবা এটা নিজেদের মধ্যে পুনর্বিন্যাসের মাধ্যমে হয়। সুতরাং এই ছিল আমাদের গাঠনিক সমানতা। এখন আমরা শিখব জ্যামিতিক সমানতা। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, কারণ এই জ্যামিতিক সমানতাটা হচ্ছে সৃজনশীল কোশ্চেনে আসে। আর আগে যে সমানতাগুলো আমরা পড়ছি সবগুলো হচ্ছে ক খ-এর কোশ্চেন অথবা এমসিকিউতে কাজে লাগে, কিন্তু জ্যামিতিক সমানতাটা আসলে সৃজনশীলে আসে। সুতরাং এইটা একটু ভালোভাবে বুঝতে হবে। তো এই জ্যামিতিক সমানতা আসলে কি? জ্যামিতিক সমানতা হচ্ছে যখন জ্যামিতিক কাঠামোতে ভিন্নতা তৈরি হয়। জ্যামিতিক কাঠামো মানে আমরা জিওমেট্রি করে আসছি সবাই, সো ওই জিওমেট্রিক্যাল কাঠামোতে মানে স্ট্রাকচারে যখন একটু ভিন্নতা তৈরি হয় তখন আমাদের কি হয়, জ্যামিতিক সমানতা তৈরি হয়। আচ্ছা, জ্যামিতিক সমানতার ফলে কি হয়, এই যে দ্বিবন্ধনের মানে এগুলা আসলে দ্বিবন্ধনযুক্ত যৌগগুলো দেখায় জ্যামিতিক সমানতা। সেই কারণে একটু খেয়াল করো, জ্যামিতিক সমানতার ফলে দ্বিবন্ধনের অক্ষ বরাবর মুক্ত আবর্তন সম্ভব হয় না, মানে দ্বিবন্ধনের অক্ষ বরাবর এরা ঘুরতে পারে না। মুক্ত আবর্তন মানে হচ্ছে ঘুরতে পারে না। এই কারণে এদের মধ্যে কি হয়, জ্যামিতিক সমানতা তৈরি হয়। ওকে, তো জ্যামিতিক সমানতার শর্ত কি? জ্যামিতিক সমানতার শর্ত কি? জ্যামিতিক সমানতার শর্ত হচ্ছে এবিসি ডাবল বন সি এ বি, এটা কিন্তু ইকুয়াল না, এটা আসলে ডাবল বন। এইটা দেখো একটু খেয়াল করো, এটা বোঝাচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন। এই কার্বনের সাথে এই কার্বন দ্বিবন্ধন, আর এ বি হচ্ছে পার্শ্ব শিকল, এই পাশেও এ বি হচ্ছে পার্শ্ব শিকল, মাঝখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। এই টাইপের এবিসি, এই যে দ্বিবন্ধন সি এ বি, অথবা এই যে এবিসি দ্বিবন্ধন সি এ ডি, এই টাইপের যদি কোনো কম্পাউন্ড থাকে তাহলে তারা জ্যামিতিক সমানতা দেখায়। পার্শ্ব শিকল এখানে এ বি, এখানে এডি, একটু পরিবর্তন করা যায়। এই টাইপের হলো তারা কি করে, জ্যামিতিক সমানতা দেখায়। আবার চাক্রিক যৌগ জ্যামিতিক সমানতা দেখায়। চাক্রিক মানে হচ্ছে বদ্ধ শিকল যৌগ যারা আছে, হ্যাঁ, যারা বদ্ধ শিকল আছে তারা কি করে, জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। ওকে, তো আমরা একটা এক্সাম্পল নেই, যেমন বিউট টু ইন। হ্যাঁ, বিউট টু ইনকে আবার আমরা কিছুক্ষণ আগে ওই যে লিখলাম, যেটা হচ্ছে বিউটিন টু। ঠিক আছে, বিউট টু ইন আর বিউটিন টু একই কথা। তো আমরা একটু বিউট টু ইনটা দেখি, মানে 2 নম্বর কার্বনে আমাদের কি থাকবে, দ্বিবন্ধনটা থাকবে। তার মানে এটা একটা কিসের যৌগ, এটা হচ্ছে একটা অ্যালকিনের যৌগ। সুতরাং বিউট টু ইন হচ্ছে আমাদের এইটা, বিউটিন হচ্ছে আমাদের এইটা, এই যে CH3 এখানে একটা 2 নম্বর কার্বনে দ্বিবন্ধন আছে, সেই কারণে এটা যে 2 পজিশন আমাদের এখানে উল্লেখ করতে হয়েছে। আচ্ছা, বিউট টু ইন ছিল। ওকে, তো এই বিউট টু ইনের যদি আমরা একটু স্ট্রাকচার দেখি, মানে জ্যামিতিক গঠনটা দেখি, তাহলে দেখো এইটা কেমন দাঁড়াবে। তো এটা কিভাবে আমরা লিখি, একটা লেখার একটা টেকনিক হচ্ছে, যেখানে দ্বিবন্ধন আছে এই যে এই জায়গাতে এই দ্বিবন্ধনের কার্বনগুলোকে লিখে ফেলা। তাহলে আমরা কি করলাম, এই যে দ্বিবন্ধনের কার্বন লিখলাম, একটা কার্বন উভয়ের মধ্যে কি আছে, দ্বিবন্ধন আছে, এই জায়গাটা লিখলাম। আচ্ছা, লিখার পর আমরা এই দ্বিবন্ধনের কার্বনগুলোতে কারা কারা যুক্ত আছে সেটা লিখব। তো দেখো, এই দ্বিবন্ধনের কার্বন, এই যে প্রথম কার্বনে কে যুক্ত আছে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত আছে আর একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে। সেম এখানে একটা হাইড্রোজেন যুক্ত আছে আর একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে। তো আমরা এটা একটু সুন্দর করে লিখি, যে প্রথম কার্বনের সাথে একটা মিথাইল গ্রুপ আর একটা হাইড্রোজেন, এবং সেম দ্বিতীয় কার্বনের সাথেও একটা মিথাইল গ্রুপ আর একটা হাইড্রোজেন আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, আগে দ্বিবন্ধন লিখে ফেললাম, তারপরে তাদের পাশে যারা যুক্ত আছে, মানে পার্শ্ব শিকল হিসাবে যারা আছে অথবা যারা বন্ধনে যুক্ত আছে এই পাশে আর কি এই কার্বনগুলোর সাথে, তাদেরকে আমরা লিখে ফেললাম। ওকে, এইবার দেখো, এইটা ওই যে সংকেত যেটা দেওয়া ছিল, আমাদের একটা সূত্র দেওয়া ছিল এবিসি দ্বিবন্ধন CAB, ওইটার সাথে মিলে কিনা একটু খেয়াল করো। এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন, সুতরাং কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এই কার্বনের সাথে কি আছে, একটা AB। সো আমি এই হিসাবে মিথাইলকে ধরে নিলাম, আর বি হিসাবে কাকে ধরে নিলাম, হাইড্রোজেনকে ধরে নিলাম। তাহলে এখানেও মিথাইল আছে, এই মিথাইলটাকেও আমরা তাহলে কি লিখবো, A লিখবো, আর হাইড্রোজেনকে আমরা B লিখবো। তাহলে মিলে গেছে না, দেখো এই যে ABC দ্বিবন্ধন
তারপরে CAB, তার মানে এই সংকেতের সাথে আমাদের মিলে যাচ্ছে। সুতরাং এই বিউট-টু-ইন এই যৌগটা জ্যামিতিক সমতা দেখাবে। এখন আমরা কি করব? আমরা দেখো, আমরা এখানে কোনো কিছুর পার্থক্য ঘটবে না, কারণ এখানে যেহেতু বিউট-টু-ইন একটা যৌগই ছিল, একটা যৌগ দুটো ভিন্ন কনফিগারেশন দেখাবে শুধুমাত্র তাদের জ্যামিতিক গঠনে ভিন্নতার ফলে। তো জ্যামিতিক গঠনে ভিন্নতা কীভাবে হবে? এখানে হাইড্রোজেনটা ছিল নিচের দিকে আর মিথাইলটা ছিল উপরের দিকে। তো আমরা কি করব, এই পরবর্তীতে নিচের হাইড্রোজেনটাকে এখন উপরের দিকে দিব, আর উপরের মিথাইলটাকে আমরা নিচের দিকে দিব। আমরা কি করলাম, একটু চেঞ্জ করলাম এই জায়গাতে। এই জায়গাতে একটু চেঞ্জ করলাম, মানে উপরেরটা নিচে দিলাম, নিচেরটা উপরে দিলাম। তাহলে এই যে, আর এই জায়গাটা কিন্তু একই রয়ে গেছে, এইখানে কিন্তু চেঞ্জ করা যাবে না, এক পাশে শুধু উপর নিচ করে দিব। হ্যাঁ, তাহলে এখানে উপরে মিথাইল উঠে গেছে, নিচে হাইড্রোজেন। আবার এখানে দেখা গেল যে উপরে হাইড্রোজেন, নিচে মিথাইল। এই জিনিসটা হচ্ছে কি জ্যামিতিক সমানতা। এই যে এতটুকু ভিন্নতার কারণে এদের মধ্যে কি দেখা যায়, এদের মধ্যে বৈশিষ্ট্য বা তাদের ধর্মের মধ্যে ভিন্নতা তৈরি হয়। আচ্ছা, তো ভিন্নতা আসলে কেন হয় আমরা একটু খেয়াল করি। এখানে এই মিথাইল আর এই মিথাইল দুটো হচ্ছে কি উপরের দিকে। আমরা যদি এই যে দ্বিবন্ধনটাকে ধরে তা আমরা একটু সিলেক্ট করে নেই, সিলেক্ট করলে দেখা গেল যে এই মিথাইল দুটো হয়ে গেছে কি দ্বিবন্ধনের উপরের দিকে, মানে তারা কি একই পাশে চলে আসছে, তারা কি একই পাশে আছে। আবার হাইড্রোজেন দুটোও এই যে নিচের দিকে, তার মানে হাইড্রোজেন দুটোও কি একই পাশে আছে। যখন একই পাশে থাকে তখন তাদেরকে বলা হয় কি সিস সমাণু। কি বলা হয়? সিস সমাণু, যখন একই পাশে থাকে। যে আবার আমরা দেখি এই মিথাইল দুটোই কি উপরের দিকে আছে, হ্যাঁ, একই পাশে আছে, তার মানে সিস সমাণু। হাইড্রোজেন দুটো একই পাশে আছে, তাহলে সেটাও কি সিস সমাণু। যখন একই পাশে থাকে সিস সমাণু। কিন্তু এখানে দেখো, এই যে এখানে মিথাইলটা উপরে, কিন্তু পরের মিথাইলটা কিন্তু নিচে। আবার এই যে হাইড্রোজেন কিন্তু উল্টা দিকে চলে গেছে, মানে এখানে কিন্তু একই পাশে নাই, কারণ এখানে হাইড্রোজেন, এখানে মিথাইল, এখানে হাইড্রোজেন, তারা একই পাশে নাই, তারা চলে গেছে কি ভিন্ন পাশে। তারা চলে গেছে কি ভিন্ন পাশে। এই টাইপের সমাণুগুলোকে বলা হয় ট্রান্স সমাণু। হ্যাঁ, দুটো মিথাইল গ্রুপ ভিন্ন হয়ে গেছে, মানে এদের মধ্যে আরেকটা কথা আছে, এদের মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হয়, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে কি 90 ডিগ্রি, আর এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকে সেটাকেও বলা হয় 180 ডিগ্রি। মানে সিস সমাণুর অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি এবং ট্রান্স সমাণুর অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে? তো এই যৌগটা বিউট-টু-ইন, যখন আমরা এটাকে এইভাবে লিখব তখন আমরা এর আগে শুধুমাত্র সিস যুক্ত করে দিব, আমরা বলবো সিস বিউট-টু-ইন। আর এই যৌগটার ক্ষেত্রে আমরা বলবো ট্রান্স বিউট-টু-ইন, কারণ এই দুটো যৌগই কি বিউট-টু-ইন, কিন্তু তাদের জ্যামিতিক গঠনে একটু ভিন্নতা ঘটছে, সেই কারণে তাদেরকে আমরা বলি কি জ্যামিতিক সমানতা। এখানে আর ভিন্ন কোনো কিছু নাই। জ্যামিতিক সমানতার ফলে তাদের কিছু বৈশিষ্ট্য এবং ধর্মের ভিন্নতা হয়, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং তাদের দ্রাব্যতা, প্রতিসরাঙ্ক, এই জিনিসগুলোতে একটু ভিন্নতা তৈরি হয়। ওকে, তাহলে এখন আমরা আর একটি সমানতা বাকি রয়ে গেছে, সেটাকে বলা হয় আলোক সক্রিয় সমানতা। এইটার নাম থেকে কিছুটা বোঝা যায় এটা আসলে কি হবে, এটা আলো নিয়ে কোনো কিছু হবে, ঠিক না? এখানে নামই তো আলোক সক্রিয়, তার মানে আলোর প্রতি সক্রিয়তা সে কেমনভাবে দেখায় সেটার উপর ডিপেন্ড করে আমাদের কি সমানতা তৈরি হয়। তো আলোক সক্রিয় সমানতা আসলে কি বৈশিষ্ট্য বা এরা আসলে কি হয়, তো আমি একটু যদি সংজ্ঞাতে যাই, আলোক সক্রিয় সমানতা হচ্ছে যারা এক সমতুলীয় আলোর তলকে, কাকে? এক সমতুলীয় আলো, এই আলোর তলকে কি করে ডানে বা বামে ঘুরায় বা এক সমতুল্য আলোর প্রতি ভিন্ন রূপ আচরণ করে। ঠিক আছে, কীরকম আচরণ করে? ভিন্ন রূপ আচরণ করে এক সমতুল্য আলোর প্রতি, তারা হচ্ছে কি আমাদের আলোক সক্রিয় সমানতা সমানু, এবং এদের ধর্মকে সমানতা বলা হয়। তো এই আলোক সক্রিয় সমানতা হতে গেলে আমাদেরকে 3টা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়। কয়টা ক্রাইটেরিয়া? 3টা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়। একটা হচ্ছে এই যে ক নাম্বারে আমি লিখে রাখলাম, একটা হচ্ছে তারা অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন হতে হবে। অপ্রতিসম কার্বন বা কি হইতে হবে? কাইরাল কার্বন হতে হবে। এই যে কাইরাল কার্বন টার্মটা, এটা আসলে কি? এটা হচ্ছে আমরা যদি একটা কার্বন লিখি, এই কার্বনের এই যে 4টা হাত আছে,
একটা কার্বনের 4টা হাত আছে, এই 4টা হাতে 4টা ভিন্ন ভিন্ন কি থাকবে, মূলক থাকবে। ধরো আমরা এখানে লিখলাম এ, এখানে লিখলাম বি, এখানে লিখলাম সি, এখানে লিখলাম ডি। তাহলে এই কার্বনের এই যে কোনো হাতেই কিন্তু একই রকম নাই, এই যে ভিন্ন ভিন্ন মূলক আছে, সেই কারণে এই কার্বনটাকে আমরা তখন বলবো কি কাইরাল কার্বন, এবং এটাকে একটা স্টার দ্বারা আমরা কি করব, প্রকাশ করব। ঠিক আছে, তো প্রথম কথাটা ছিল এই অপ্রতিসম বা কাইরাল কার্বন থাকতে হবে আলোক সক্রিয় সমানোর জন্য। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে তারা দর্পণ প্রতিবিম্ব হতে হবে। হ্যাঁ, আমরা দর্পণ প্রতিবিম্ব বুঝি আয়নাতে যখন আমরা দাঁড়াই তখন বামকে ডান, ডানকে বাম হিসাবে দেখি। সুতরাং এই দর্পণ প্রতিবিম্ব হতে হবে আলোক সক্রিয় সমাণু হওয়ার জন্য। 3 নাম্বার হচ্ছে অসমাপতিত হতে হবে। 3 নাম্বার হচ্ছে কি, অসমাপতিত হতে হবে। অসমাপতিত জিনিসটা আসলে কি, অসমাপতিত জিনিসটা হচ্ছে একটার উপরে আরেকটা একইভাবে পড়া যাবে না, মানে একইভাবে মিলবে না। অসমাপতিত জিনিসটা হচ্ছে এটা, আমরা হাতের 5 আঙ্গুল দিয়ে খুব ভালো করে বুঝতে পারি। একটা হাত কখনো আরেকটা হাতের উপরে একদম সমানভাবে আমরা রাখতে পারি না, এই কারণে আমাদের দুটো হাত কিন্তু একটার উপরে একটা রাখলে সেটা অসমাপতিত হয়। হ্যাঁ, আচ্ছা, যাদের একটু কনফিউশন আছে তাদেরকে বলি, এই যে এই হাতের উপর এই হাত কিন্তু মিলে না, কারণ আমাদের কনিষ্ঠ আঙ্গুল সবসময়, এই যে বৃদ্ধাঙ্গুল সবসময় কনিষ্ঠ আঙ্গুলের উপরে পড়ে। সুতরাং এই জিনিসটা হচ্ছে আমাদের কি, অসমাপতিত। যদি আমরা এইভাবে রাখি তাহলে সেটা কিন্তু সমাপতিত হয়ে যাবে। ঠিক আছে, এই এই ব্যাপারটা একটু আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের আলোক সক্রিয় সমাণু কখনো সমপতিত হবে না, অবশ্যই সেটা অসমপতিত হবে এবং দর্পণ প্রতিবিম্ব হবে, এবং সেখানে একটা কাইরাল কার্বন থাকতে হবে। সো আমরা একটা এক্সাম্পল নেই, এক্সাম্পলের নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। কাকে নিব আজকে, ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিডের দিকে একটু তাকাই। এই যে ল্যাকটিক অ্যাসিডের স্ট্রাকচার অনুসারে মাঝখানে একটা কার্বন আছে, দেখো এই কার্বনের এই পাশে হচ্ছে হাইড্রোক্সিল মূলক, এখানে হচ্ছে কার্বক্সিলিক মূলক, হ্যাঁ COOH, আর এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে একটা মিথাইল গ্রুপ। সুতরাং এখানে কোনোটার সাথে কোনোটা মিলে না, তার মানে এটা একটা কাইরাল কার্বন। হ্যাঁ, তা আমরা একটা স্টার দিয়ে দিলাম, এটা হচ্ছে একটা কাইরাল কার্বন। কন্ডিশন 1 আমাদের ফিল আপ করে ফেললো। ওকে, তারপরে হচ্ছে সমাণু হতে গেলে কি হবে, দর্পণ প্রতিবিম্ব হতে হবে। সুতরাং আমরা এখানে একটা দর্পণ আঁকবো। এই যে এটা ধরো একটা দর্পণ, তারপর আমরা এখানে কি করলাম, একটা প্রতিবিম্ব তৈরি করলাম। প্রতিবিম্ব অনুসারে দর্পণের যে বৈশিষ্ট্য থাকে, যে দর্পণের সম্মুখবর্তী যারা থাকে, মানে দর্পণ থেকে যারা নিকটবর্তী থাকে তারাই কিন্তু প্রতিবিম্ব নিকটবর্তী হয়। সুতরাং ওএস এখানে নিকটবর্তী, এই জন্য ওএসটাকে আমি আবার এই যে প্রতিবিম্বতে নিকটবর্তী রাখলাম। তারপর দর্পণের থেকে পিছনের দিকে যারা থাকে তারা পিছনেই থাকে কিন্তু। আবার এই যে COOH হাইড্রোজেন আগে, সে কারণে হাইড্রোজেন আগে দিয়ে আমরা এটাকে লিখলাম। আবার CH3 মধ্যে H3টা আগে ছিল, তার মানে H3টাকে আগে দিয়ে আমরা প্রতিবিম্ব তৈরি করলাম। মানে আমাদের দর্পণের যে বৈশিষ্ট্য, সামনের জিনিস সামনেই থাকে, পিছনের জিনিস পিছনে থাকে। মানে তোমাদের নাক কখনো পিছনের দিকে থাকে না, দর্পণের ক্ষেত্রে নাকও সামনের দিকে থাকে। ঠিক আছে, তো এই জিনিসটা একটু মেনটেন করতে হবে। সুতরাং এরা দর্পণ প্রতিবিম্ব হবে। 3 নম্বর হচ্ছে এরা অসমাপতিত হবে, মানে একটার উপর আরেকটা পড়বে না। আমি হাত দিয়ে বুঝাইছিলাম, তারপর এখান দিয়ে আমি যদি বুঝাই, আমি যদি এই জিনিসটাকে তুলে এনে এখানে বসিয়ে দেই, তাহলে কি দাঁড়াবে, এই ওএসটা পড়বে হাইড্রোজেনের উপরে, COOH যে উল্টা করে থাকবে, হাইড্রোজেনটা পড়বে ওএসের উপরে, আবার মিথাইল গ্রুপ একটু উল্টা করে পড়বে। ঠিক আছে, এই যে ওএসটা হাইড্রোজেনের উপরে পড়বে আর হাইড্রোজেনটা কি ওএসের উপরে থাকবে, তার মানে এরা সমপতিত নয়। হ্যাঁ, এরা একটা আরেকটার সাথে মিলে যায় নাই। হ্যাঁ, এটা ব্যামিল হয়ে গেছে, মানে অমিল হয়ে গেছে, সেই কারণে আমরা এদেরকে বলবো কি, অসমবেত। তাহলে এরা হচ্ছে এখন কি, অসমবেত। এই 3টা কন্ডিশনই যেহেতু ফিল আপ করে ফেলছে, তার মানে ল্যাকটিক অ্যাসিড আলোক সক্রিয় সমাণু হবে। ল্যাকটিক অ্যাসিড এক সমতলীয় আলোক তলকে বামে বা ডানে ঘোরাতে পারবে। ঠিক আছে, তো যারা ডানে ঘোরায়, এক সমতলীয় আলোক তলকে ডানে ঘোরায়, মানে কোন দিকে, ডান দিকে। এই যে ডান মানে হচ্ছে এরকম, তাই না, ডান দিকে ঘোরানো মানে আমরা এটাকে বলি কি, ক্লকওয়াইজ বলি, ঘড়ির কাঁটার দিকে, ক্লকওয়াইজ, তাই না, এটাকে আমরা কি বলি, ঘড়ির কাঁটার দিকে। এই যে ডান দিকে ঘুরায়, ঘড়ির কাঁটার দিকে ঘুরায়, এই জন্য এদেরকে বলা হয় ডানাবর্তী যৌগ। কি বলা হয়, ডানাবর্তী যৌগ। হ্যাঁ, যেহেতু ডান দিকে সে ঘোরে। ডানাবর্তীর ইংরেজি হচ্ছে ডেক্সট্রো রোটেটরি। ডেক্সট্রো রোটেটরি। হ্যাঁ, তো ডেক্সট্রো রোটেটরি যেহেতু এই যে ডি দিয়ে শুরু, সেই কারণে এদেরকে আমরা বলবো কি, ডি সমাণু। এই কারণে আমরা এদেরকে বলবো কি, ডি সমাণু। হ্যাঁ, আবার
আবার দেখো এই যে এটা হচ্ছে আরেকটা সমাণু যেটা প্রতিবিম্ব হয়, হ্যাঁ, এটা প্রতিবিম্ব হচ্ছে আরেকটা সমাণু। এরা কি করবে, এরা আলোক তলকে বাম দিকে ঘুরাবে। কোন দিকে ঘুরাবে? বাম দিকে ঘোরাবে, মানে এন্টি ক্লকওয়াইজ। বাম দিকে হচ্ছে কি এন্টি ক্লকওয়াইজ, এবং তাদেরকে আমরা বলি কি তাহলে, বাম দিকে যেহেতু ঘুরায় বামাবর্তী যোগ। বামাবর্তীর ইংরেজি হচ্ছে ল্যাবোরোটেটরি, LAEBO আর ও, এই যে ল্যাবোরোটেটরি, ঠিক আছে। তো ল্যাবোরোটেটরি যদি কি কি দিয়ে শুরু হয়েছে, এল দিয়ে শুরু হয়েছে, সেই কারণে তাদেরকে আমরা বলি এল সমানু, এই যে স্মল এল দিয়ে প্রকাশ করা হয়, এটা স্মল ডি দিয়ে প্রকাশ করা হয়। তার মানে যারা ডানাবর্তী বা ডেক্সট্রোরোটেটরি তারা ডি সমানু, যারা বামাবর্তী বা ল্যাবোরোটেটরি তারা হচ্ছে এল সমানু। মূলত যেটা দর্পণ প্রতিবিম্ব হয় সেটাই হয় কি এল সমানু। ডি সমানুর ক্ষেত্রে আমরা অ্যাঙ্গেলটাকে, এই যে অ্যাঙ্গেলের মানটাকে প্লাস দিয়ে আমরা দেখাবো, এল সমানুর ক্ষেত্রে অ্যাঙ্গেলের মানটাকে আমরা কি দেখাবো, মাইনাস দিয়ে দেখাবো। আর ল্যাকটিক অ্যাসিডের একটা ফিক্সড ভ্যালু আছে, সেটা হচ্ছে তার অ্যাঙ্গেলটা 2.24 ডিগ্রি হয়। তাহলে ডি সমানুর ক্ষেত্রে সেটা লিখবে প্লাস 2.24 ডিগ্রি, আর এল সমানুর ক্ষেত্রে সেটা হয়ে যাবে কি মাইনাস 2.24 ডিগ্রি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের পুরো আলোক সক্রিয় সমানতা। তাহলে এটার বেসিক জায়গাটা কি? বেসিক জায়গাটা হচ্ছে যারা এক সমতুল্য আলোর তলকে তলের প্রতি ভিন্ন রূপ প্রদর্শন করে, অথবা এক সমতুল্য আলো তলকে ডানে বামে ঘুরায়, তাদেরকে আমরা বলি কি আলোক সক্রিয় সমাণু। এই আলোক সক্রিয় সমাণু হওয়ার জন্য আমাদের তিনটা কন্ডিশন ছিল, এদের তিনটা বৈশিষ্ট্য ছিল। এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম, তারপর এদেরকে আমরা কেন ডি লিখি, কেন এল লিখি, এবং সেটা কোথায় থেকে আসে সেই জিনিসগুলো জানলাম। এবং এই আলোক সক্রিয় সমাণুর ফলে জাস্ট এতটুকু পার্থক্য হওয়ার কারণে এই যোগ এবং এই যোগ মানে এই সমাণু এবং এই সমাণু দুটো ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য এবং ধর্ম দেখায়, সেই কারণে তাদেরকে আমরা সমাণু বলি। ওকে।